সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের আজকের লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে সম্প্রতি আমাদের দেশে একটি করোনা ভাইরাস চলা অবস্থায় আরেকটি মহামারী দেখা দিয়েছে, সেটি হলো ধর্ষণের মহোৎসব চলছে বলা যায়। যা আমরা দেখতে পাচ্ছি যে একদম শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধা পর্যন্ত কেউ এই ধর্ষণের ঘটনা থেকে কেউ মুক্তি পাচ্ছে না বা রেহাই পাচ্ছে না। আমরা এই ধর্ষণের প্রতিবাদে সারা দেশব্যাপী যে ধর্ষণের দুঃখজনক ঘটনাগুলো ঘটছে, এগুলোর প্রতিবাদে আমরা আজকে একটি বুদ্ধিবৃত্তিক প্রতিবাদের আয়োজন করেছি। সেটি হলো ধর্ষণের যে মূল কারণগুলো আমরা বের করার চেষ্টা করব এবং এর মাধ্যমে যেন আমাদের সমাজ থেকে, দেশ থেকে এই ধর্ষক নামক যে ভাইরাস, যে এদের যেন জীবাণুটা বিনাশ করা যায়। এজন্যই আমরা আজকে আমাদের লাইভ এর মাধ্যমে বিতর্ক অনুষ্ঠান, সংসদীয় বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের আজকের বিতর্কের বিষয় ইন্টারনেটের অপব্যবহারই ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। আজকের বিতর্কটি হবে সংসদীয় পদ্ধতিতে। আমাদের সাথে রয়েছে দুটি দল, একটি সরকারি দল এবং একটি বিরোধী দল। সরকারি দলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ের একজন বিতর্কী। আব্দুল কাইয়ুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে সরকারি দলে যুক্ত হয়েছেন আমাদের আমি পরিচয় দিচ্ছি। আমাদের সরকারি দলের মাননীয় মন্ত্রী হিসেবে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সখীপুরের কৃতি সন্তান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সদস্য শাকিল আহমেদ শুভ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিরোধী দলীয় নেতা হিসেবে যিনি আমাদের সাথে থাকবেন, তিনিও একজন জাতীয় পর্যায়ের বিতর্কিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কনভেনর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, যিনি সুদূর রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোহাম্মদ আবু তাহের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে বিরোধী দলীয় উপনেতা হিসেবে যুক্ত হয়েছেন আমাদের সখীপুরের কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য সাদিয়া আফরিন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন সরাসরি বিতর্কে চলে যাব। আমাদের বিতর্কের প্রাথমিক নিয়মগুলো একটু বলে দিচ্ছি যে আমাদের প্রথম শুরু করবেন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আজকের প্রস্তাবের পক্ষে কথা বলবেন এবং হাতে তিনি সময় পাবেন 5 মিনিট। প্রত্যেক সদস্য প্রথম পর্যায়ে 5 মিনিট করে কথা বলার সুযোগ পাবেন এবং যুক্তি খণ্ডনে তারা 3 মিনিট করে দলনেতা তারা এই সুযোগ পাবেন। তাহলে আমরা এখনই বিতর্ক শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের বিতর্কের বিষয় আবারও বলে দিচ্ছি, ইন্টারনেটের অপব্যবহারই ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। এই প্রস্তাবটি আজকের সংসদে উত্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুমকে। আব্দুল কাইয়ুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার বক্তব্যের শুরুতে প্রসঙ্গক্রমে বলেছিলেন যে এই করোনাকালীন মহামারীর চেয়ে আমরা দেখছি যে ধর্ষণটাই অনেক বড় মহামারী আকারে আমাদের সামনে উপস্থিত হয়েছে। মাননীয় স্পিকার, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে যখন করোনাকালীন এই প্যান্ডেমিক শুরু হলো, সেই শুরুর দিকে এই সময়টাতে কি হতে পারে এটা নিয়ে যখন চিন্তকরা, যখন সমাজবিজ্ঞানীরা যখন কথা বললেন, তখন তারা কয়েকটি বিষয় ফাইন্ড আউট করলেন এবং তারা বললেন যে এই সমস্যাগুলো হতে পারে। এর মধ্যে একটা অন্যতম সমস্যা হলো এই ধর্ষণ কিংবা নারী নির্যাতন বৃদ্ধি, এই জিনিসটা হতে পারে বলে তারা তখন বিশ্লেষণ করেছিলেন। এর অন্যতম একটা কারণ তারা বলেছিলেন যে
যেহেতু এটা একটা লকডাউন, মানুষ সমাজের মানুষের সাথে মিশতে পারবে না, সুতরাং পারিবারিক যে সহিংসতা সেটি বৃদ্ধি পাবে এবং মানুষ অনেক বেশি ইন্টারনেটের সাথে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবে ইন্টারনেটের উপরে। সুতরাং এইখান থেকে কিছু ক্রাইম নতুন করে আমাদের সামনে আসার সম্ভাবনা আছে বলে তারা এই মতামতটা দিয়েছিলেন এবং সেটি আমরা দেখেছি যে সত্যি হয়েছে। এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে গত কয়েকদিন আমরা দেখেছি যে কয়েকটি ঘটনা আমাদের সামনে এসছে যেটা কিনা সারা বাংলাদেশে আমাদের সামনে একটা আলোড়ন তৈরি করেছে। সেটি কি? সেটি হলো আসলে ধর্ষণ। তো এই ঘটনা যখন শুরু হয়েছে তখন অনেকেই অনেক ধরনের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন, আহ, এর প্রতিকার চাওয়ার জন্য কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন। আমরা তেমনই একটি কারণ, যে কারণটি কিনা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই রকম একটি কারণ নিয়ে আমরা আজকে আমাদের এই সংসদে প্রস্তাবটি উত্থাপন করছি। সে প্রস্তাবটি হলো যে ইন্টারনেটের অপব্যবহারই ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। আমরা যদি একটু এই বিষয়গুলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়। ইন্টারনেট বলতে মানুষ স্পিকার আজকে আমরা অনলাইন ভিত্তিক সবকিছুকেই বোঝাবো। সেখানে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে নেটওয়ার্ক কেবল সবকিছু আসতে পারে এবং ডিভাইসের ব্যবহার এর মাধ্যমে যেই কানেকশন গুলো হয় সেগুলোর কথা আমরা বলবো। ইন্টারনেট হিসেবে আমরা এটাকে মানে অভিহিত করব। অপব্যবহার বলতে আমরা আসলে বোঝাবো যে ইন্টারনেট চালানোর জন্য যে পরিমাণে এডুকেটিভ হওয়া লাগে, অর্থাৎ ইন্টারনেটটা আমি কোন পারপাজে ব্যবহার করব, ইন্টারনেটটা আমার কি প্রয়োজনে আসতে পারে, এই পরিমাণে এডুকেটিভ না হওয়ার কারণে ইন্টারনেটের আহ, এই ব্যবহারটা যে পরিমাণে আমাদের নেতিবাচক ব্যবহার হয়ে ওঠে সেটাকে আমরা অপব্যবহার বলবো। এখানে একটা প্রত্যয় আছে। প্রত্যয়টাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না আজকে, কারণ অনেক ধরনের কারণ থাকতে পারে একটা ধর্ষণের পেছনে। কিন্তু আমরা আজকে একটু খতিয়ে দেখার চেষ্টা করব যে আরো যে কারণগুলো রয়েছে তার পেছনে ইন্টারনেট কতটা প্রভাবক হিসাবে কাজ করে। তো এইটার জন্য আমরা আসলে বলতে চাই যে ইন্টারনেট একটি ধর্ষণের জন্য একটা অন্যতম একটি কারণ। এখন এই ধর্ষণ বৃদ্ধি বলতে আমরা কি বুঝি, ধর্ষণ বলতে কি বুঝি? মানে ধর্ষণ বলতে আমরা আসলে এই পারিবারিক সহিংসতা থেকে শুরু করে আহ কি বলে একেবারে জনসম্মুখে যে ধর্ষণ, সব ধরনের যৌন নিপীড়ন, নারীর প্রতি যৌন নিপীড়নকে আমরা ধর্ষণ হিসেবে অভিহিত করব। অন্যতম কারণ বলতে আমরা আগেই বলেছি এটি একটি প্রভাবক। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে ধর্ষণ আসলে কি কি কারণে হতে পারে। মানে ধর্ষণ অনেক কারণেই হতে পারে। মানুষের নৈতিক অবক্ষয়ের কারণে হতে পারে, ধর্মীয় রীতিনীতি এগুলোর কারণে, মানে রীতিনীতি না মানার কারণে হতে পারে। একটা জিনিস স্যার আমরা একটা একটু POI ছিল দেখি। স্যার, একটা আমি প্রশ্ন ছিল, আচ্ছা, ডেফিনিশনের ক্লারিফিকেশন। ওকে ওকে প্লিজ। আব্দুল কাইয়ুম, স্যার এই যে অন্যতম, জি একটি প্রশ্ন। জি স্যার অন্যতম কারণ বলেছেন আপনি, অন্যতম কারণ যেহেতু বলেছেন একটি প্রভাবক, তার মানে কি আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে অনেকগুলো কারণ আছে, এটা যদি একটি কারণও হয় তাহলে আপনি বলবেন অন্যতম, না নাকি না অন্যতম বলতে এটি প্রধান বা একটি মেজরিটি ভূমিকা রাখে? না না না, আমি আসলে বোঝাতে চাচ্ছি যে ধর্ষণের যে কারণগুলো রয়েছে, মনস্তাত্ত্বিক বা অন্যান্য যে কারণগুলো রয়েছে, তার মধ্যে যে প্রভাবকগুলো আছে সেই প্রভাবকগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি প্রভাবক হলো এই ইন্টারনেটের অপব্যবহার। এবার আমরা একটু দেখি যে কি কি কারণে আসলে একটা মানুষ ধর্ষক হিসেবে গড়ে ওঠে। আপনি দেখবেন যে আমাদের সমাজে সামাজিক বাস্তবতায় নারীকে একটি অবজেক্টিভ হিসেবে দেখানো হয়। অবজেক্টিভ মানে আমাদেরকে দেখানো হয় যে নারী সকল কাজের জন্য একটি আকর্ষণীয় বস্তু। সেই বস্তুটা মানে কাউকে কোনো বিষয়ে আকর্ষণ করতে গেলে একটি সুন্দর নারীর অবয়ব কিংবা সুন্দর একটা নারীর ছবি তার সামনে দিলে সে একটু বেশি এটার ব্যাপারে অনেক বেশি কনসার্ন হয়। অথবা আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে মানে দেখেছি স্পিকার পয়েন্ট গাড়ি অফ থেকে, আমি ইনফরমেশন। পরে নিচ্ছি, আমরা গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে সাবানের অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেখানে আসলে প্রয়োজন নেই একজন নারীর উপস্থিতি বা একজন নারীর ছবি সেটার সাথে ট্যাগ করিয়ে দেওয়া, প্রয়োজন নেই, তারপরেও আমরা দেখেছি নারীকে সেখানে ব্যবহার করতে। এবং
আপনারা বলবেন যে পুরুষও তো থাকে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে নারী এবং পুরুষের রেশিওটা যদি আপনি দেখেন, কারণে অকারণে, যৌক্তিক অযৌক্তিক সব কারণেই আসলে একটা নারীর উপস্থিতি এখানে আমরা দেখি। এবং এই যে ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফির এই সয়লাভ হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন যে এইখানে একজন নারীকে এমনভাবে একটা সেক্স টুল হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে নারীকে কেবলই একটি অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এইটার মাধ্যমে আসলে মানে আমাদের সমাজে একটি মেসেজ এরকম আসে যে নারী জাস্ট একটা টুল, তাকে ভোগ করতে হয়, তাকে উপভোগ করার জন্য তোমার যা করার, যা করণীয় তুমি তাই করতে পারো, এবং এটার জন্য কোনো সম্মানের প্রয়োজন নেই, কারণ বিভিন্ন নানা রকমের পর্নোগ্রাফি ভিডিও আমরা সেখানে দেখতে পাই, যেখানে কিনা একটা নারীর যেই মৌলিক মানবাধিকার আছে সেইটাকেও আসলে ভায়োলেট করা হয়। তো এই যে সবকিছুর বিবেচনায়, এবং একটা 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 কিশোর কিংবা একটা যুবক যখন এই নেট মানে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়, সে তার দেখা যায় যে এটা তার ধর্মীয় যেই কি বলে তার ধর্মীয় যেই বিশ্বাস, সে বিশ্বাসের উপর একটা বিরাট প্রভাব ফেলে। সুতরাং সে সেইখান থেকেও দূরে সরে আসে। এই যে নানা দিক বিবেচনায় একটা মানুষকে তার মনস্তত্ত্ব গঠন করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় ইন্টারনেট একটা বিরাট একটা ভূমিকা পালন করে। এবং এই বিরাট ভূমিকা পালন করার ফলে আমরা দেখছি যে একটা কিশোর কিংবা একজন যুবক যারা কিনা ধর্ষণের সাথে সম্পৃক্ত, তাদের এই মনস্তত্ত্ব গড়ার পেছনে আমরা অনেক বড় একটি প্রভাবক হিসেবে ইন্টারনেটকে দেখেছি বলেই জি, আজকে আমরা মাননীয় আসলে এটা বলতে প্রধানমন্ত্রী। চাচ্ছি। আমি 1 মিনিট সময় চাচ্ছি মাননীয় স্পিকার। আমি হ্যাঁ, শেষ করেন। জি মানে জি, কেন 1 মিনিট। কেন কেন আমরা বলছি যে ইন্টারনেট এটার প্রভাবক। দেখুন, ধর্ষণের ভেতরে একটা বিরাট একটা পরিবর্তন এসেছে। ধর্ষণের যে রকমফের, সেখানে একটা বিরাট পরিবর্তন এসেছে। সেটা কেমন? দেখুন, আগে ধর্ষণটা হতো লুকিয়ে ছাপিয়ে। হ্যাঁ, সেখানে ধর্ষক একটা নারীকে কেবলই মানে উপভোগ করার জন্য লুকিয়ে ছাপিয়ে তিনি ধর্ষণ করতেন আড়ালে নিয়ে। কিন্তু এখন এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে একেবারে চোখের সামনে জনসম্মুখে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে, বাবার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে, এই যে মানে একটা উন্মাদনা, সেই উন্মাদনা আসলে তৈরি করেছে এই পর্নোগ্রাফি, ইন্টারনেটের প্রতি আসক্তি এবং ইন্টারনেটের ব্যবহার করতে না পারার যেই ফলাফল, সেই ফলাফলটাই আসলে আমাদেরকে দিতে হচ্ছে। সুতরাং মানে এটি অনেকগুলো প্রভাবক থাকবে একজন মানুষের মনস্তত্ত্ব গঠনে, কিন্তু আমরা মনে করি যে ইন্টারনেটের যে ব্যবহার, সে ব্যবহারটা যথাযথ করতে না পারার কারণেই একটা মানুষ আসলে এরকম ধর্ষক হিসেবে গড়ে উঠছে। সুতরাং আমরা এটি বিশ্বাস করি যে ইন্টারনেটের অপব্যবহারই ধর্ষণের অন্যতম কারণ। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তিনি খুব যুক্তিসঙ্গতভাবেই তিনি বলেছেন যে আসলে ধর্ষণের যে অন্যতম কারণগুলো, তার মধ্যে যে নারীকে বিজ্ঞাপনে ব্যবহার করা, তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা, এবং ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি যেভাবে আমাদের যুব সমাজ, কিশোর, এদের মধ্যে যেভাবে ছড়িয়ে গেছে, এদের প্ররোচনায়, এই পর্নোগ্রাফির প্ররোচনায় আমাদের ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেতে যাচ্ছে। এই হিসাবেই তিনি ইন্টারনেটের অপব্যবহারকেই একমাত্র কারণ না বলে অন্যতম কারণ বলে অভিহিত করেছেন। তো এ পর্যায়ে আমরা আমাদের সংসদের মাননীয় বিরোধী দলীয় যিনি নেতা, আমরা তার কাছ থেকে আজকের প্রস্তাবের বিষয়ে বক্তব্য শুনবো। আজকে আমাদের বিরোধী দলীয় নেতা হিসেবে রয়েছেন আজকের সংসদের বিরোধী দলীয় নেতা আবু তাহের, কনভেনর, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। তিনি যুক্ত হয়েছেন সুদূর রাজশাহী থেকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব উত্থাপন করেছেন সেটি হচ্ছে ইন্টারনেটের অপব্যবহারই ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। মাননীয় স্পিকার, তিনি আসলে তার বক্তব্যের পূর্বে একটা প্রেক্ষাপট দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু সে প্রেক্ষাপটেই কিছু ভুল ছিল, সেগুলো আমি উল্লেখ করছি প্রথমে, তারপরে তার সংজ্ঞায়ন, তারপরে আমাদের বিরোধিতার ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করব। প্রথম কথা, দেখুন মাননীয় স্পিকার, তিনি বললেন যে আসলে দেখুন বিশেষজ্ঞরা বলেছেন আমাদের একটা লকডাউন হবে, সেখানে মানুষের ইন্টারনেট ডিপেন্ডেন্সি বাড়বে, মানুষের কি বলে যে মানুষের তখন
যে গৃহ নির্যাতন সেটা বাড়বে। হ্যাঁ, সেটা ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ইন্টারনেট ডিপেন্ডেন্সির কারণে গৃহ নির্যাতন বাড়বে এরকম কোনো বিশেষজ্ঞের কথা তিনি হয়তো দেখাতে পারবেন না, প্রথম ভুল। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, গৃহের নির্যাতন এবং ধর্ষণ কিংবা নারীর প্রতি যৌন নিপীড়ন দুটার মধ্যে পার্থক্য আছে। আপনি ধরুন একজন স্বামী তার স্ত্রীকে প্রহার করলেন, সেটি কিন্তু একটি নারীর প্রতি একটি নিপীড়ন, কিন্তু সেটা কিন্তু যৌন নিপীড়ন না। সুতরাং এটার মধ্যে একটা বিস্তর ফারাক আছে, সেটা তিনি ধরতে ভুল করেছেন। তৃতীয় আরেকটি সেটি হচ্ছে যে আসলে বিশেষজ্ঞরা তো অনেক কিছুই বলেন, কিন্তু বিশেষজ্ঞদের কথা আর বাস্তবতা অনেক সময় পার্থক্য থেকে যায় মাননীয় স্পিকার। যেমন দেখুন, আজকে যদি আমি বলি ভারতে যখন একটা বাসে ধর্ষণ হয় মাননীয় স্পিকার, তারপরে কিন্তু বাংলাদেশেও দেখবেন যে একটা সময় ধর্ষণ বৃদ্ধি পেয়েছিল। সেটার পিছনে কিন্তু কোনো ইন্টারনেট ডিপেন্ডেন্সি কিংবা কোনো লকডাউনের কারণ ছিল না। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাস জুড়ে বিভিন্ন সময়ে ধর্ষণের উত্থান ঘটেছে এবং কোনো সময় পতন ঘটেছে। দ্যাট মিনস কোনো সময় এটা বৃদ্ধি পেয়েছে, আবার কোনো সময় হয়তো এটা কমেছে, কোনো সময় হয়তো কেউ কারো দ্বারা প্রভাবিত হয়ে এটি বেড়েছে। সুতরাং এক্ষেত্রে যে লকডাউন এক্সক্লুসিভ কিংবা ইন্টারনেট এক্সক্লুসিভ, সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। এই সময়টাতে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ যে এই ইন্টারনেট, সেটা এক্সক্লুসিভলি মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। এবার আসি মাননীয় স্পিকার তাদের পয়েন্টে এবং আমাদের কি পয়েন্ট। আসলে আমরা বলতেছি, তারা বলেছেন এটা অন্যতম একটি কারণ, অর্থাৎ অনেক বড় একটি কারণ কিংবা অনেক গুরুত্বপূর্ণ একটি কারণ। মাননীয় স্পিকার, আমরা মনে করি যে হ্যাঁ, ইন্টারনেট বা পর্নোগ্রাফি এগুলা কিছু ভূমিকা রাখতে পারে, কিন্তু আসলে বড় কারণ এটাকে দেখানো যাবে না। আপনি ধর্ষণকে এটা দেখাতে পারবেন না। মাননীয় স্পিকার, আমি ছোট্ট একটি কথা বলছি। ধরুন আজকে আমাদের স্ট্যাটিস্টিক বলছে 90% ছেলে যারা হচ্ছে মাননীয় স্পিকার পর্নোগ্রাফি দেখে, অর্থাৎ এই যে ইন্টারনেটের যে ব্যবহার, তারা সে অপব্যবহারটি করে। কিন্তু 90% ছেড়েই কি ধর্ষক? না মাননীয় স্পিকার, আমরা পাবো হয়তো 1% ধর্ষক এই 90%-এর মধ্যে। তাহলে তাদের ক্ষেত্রে পর্নোগ্রাফি কাজ করছে না কেন? ওই 1%-এর ক্ষেত্রে কেন কাজ করছে? আমরা যদি এই প্রশ্নটার উত্তর খুঁজতে চাই, তাহলেই আমরা পেয়ে যাব যে আসলে কোনটা সবচেয়ে বড় প্রভাবক বা কিংবা অন্যতম প্রভাবক। মাননীয় স্পিকার, আমাদের কথা ক্ষমতা, অর্থাৎ মাননীয় স্পিকার ধর্ষণের সাথে ক্ষমতার একটি সম্পর্ক রয়েছে। যারা ক্ষমতাশীল তাদের একটি সম্পর্ক রয়েছে। এটা আমি আমাদের পয়েন্টে একটু ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে মাননীয় স্পিকার। প্রথম কথা, যিনি ধর্ষণ করছেন অর্থাৎ ধর্ষক, তিনি হচ্ছেন ক্ষমতার কাছাকাছি বসবাস করা একজন মানুষ। এখন এই ক্ষমতার কাছাকাছি বসবাস করা কি শুধু রাজনৈতিক ক্ষমতা? না মাননীয় স্পিকার, সেটা রাজনৈতিক ক্ষমতা হতে পারে, সেটা সামাজিক ক্ষমতা হতে পারে, সেটা এমনকি ব্যক্তিগত ক্ষমতাও হতে পারে। ব্যক্তিগত, এইটা আমি ব্যাখ্যা করছি পরে মাননীয় স্পিকার। দ্বিতীয়ত হচ্ছে, যিনি ধর্ষণের শিকার হচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে তিনি ক্ষমতাহীন, অর্থাৎ তার ক্ষমতা তুলনামূলক কম বেশিরভাগ ক্ষেত্রে মাননীয় স্পিকার। তৃতীয়ত হচ্ছে মাননীয় স্পিকার, আমরা যদি দেখি এই ধর্ষণের উত্থান পতন কিংবা যে ধর্ষণের বৃদ্ধি বা কমা, সেটা পৃথিবীর ইতিহাস জুড়ে আপনি বিভিন্ন সময়ে পাবেন যে একসময় ধর্ষণ বেড়ে যাচ্ছে, আবার একসময় ধর্ষণ কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আসলে কোনটা ভূমিকা পালন করে? এই পৃথিবী 1970 সালের আগে বা তার আগে তো ইন্টারনেটই ছিল না, কিন্তু তার আগেও তো ধর্ষণ বেড়েছে আবার কমেছে। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করে যে আসলে ইন্টারনেট এখানে এক্সক্লুসিভ কোনো ভূমিকা রাখছে না, এখানে ক্ষমতায় ভূমিকা রাখছে। এটা কিভাবে আমি পরে ব্যাখ্যা করছি। এবং মাননীয় স্পিকার, এবার ক্ষমতার ব্যাপারটা আমি ব্যাখ্যা করি। দেখুন, ব্যক্তিগত ক্ষমতা কি হতে পারে? ব্যক্তিগতভাবে আমি খুবই শক্তিশালী, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না। আর একজন নারী যার হয়তো কোনো অবলম্বন নেই, সে হয়তো তার হয়তো স্বামী নেই, বাবা নেই, সে হয়তো ক্ষমতাহীন। এই যে আমি ক্ষমতাশীল, আমি একজন ক্ষমতাহীন নারীর উপর ঝাঁপিয়ে পড়লাম, এই যে এটা হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তি পর্যায়ে মাননীয় স্পিকার। সামাজিক বা রাজনৈতিক পর্যায়ে তারাই হচ্ছে ক্ষমতাশীল যারা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যাদের বিপক্ষে সাক্ষী আসলে আদালতে যেতে ভয় পায়, এবং যাদেরকে আসলে বিচারের মুখোমুখি করানোই কষ্টকর, তারা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিকভাবে ক্ষমতাশীল। এবং আপনি যদি দেখুন মাননীয় স্পিকার, আপনি এই আমাদের দেশের কিংবা যে কোনো দেশের আপনি ধর্ষণের কেসগুলো যদি স্টাডি করুন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষমতাহীনদেরকে ধর্ষণ করছে। জি, ইনফরমেশন। অসংখ্য ধন্যবাদ। আপনি বললেন যে 99% যুবক ইন্টারনেট দেখে বা পর্নোগ্রাফিতে আসক্ত, কিন্তু 99% ধর্ষক হয়েও 90% ধর্ষক হয় না, মাত্র 1% হয়। আপনি তাহলে কি বলতে চান যে যেহেতু ক্ষমতার কাছাকাছি থাকলে সে ধর্ষক হয়, তাহলে বাংলাদেশের এই যে নেতার সংখ্যা এত বেশি, আপনার কি মনে হয় যে এই নেতার কত পার্সেন্ট তারা ধর্ষক হয়ে ওঠে? যারা ক্ষমতার কাছাকাছি তাদের কত পার্সেন্ট ধর্ষক হয়ে ওঠে? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন পর্নোগ্রাফিকে একটি নিয়ামক হিসেবে দেখাচ্ছেন, সেটি যে পর্নোগ্রাফি একে ধর্ষণের দিকে ঠেলে দেয়, আমি বলছি যে না, পর্নোগ্রাফি আপনাকে ধর্ষণের দিকে ঠেলে দেয় এটা আসলে সত্য কারণ না।
আমার পয়েন্টটি হচ্ছে যে বাংলাদেশে যারা ধর্ষণ করছে তারা এই ধর্ষণের সাহসটা কোথায় পাচ্ছে। আমার কথাটা কিন্তু এক লাইনের ছিল না, কথাটা ছিল তারা ক্ষমতার কাছাকাছি আছে এবং তারা বিচারের মুখোমুখি হবে না, এই সাপোর্টটা তাদের আছে, যার ফলে তারা ধর্ষক হয়ে উঠছে। এটি হচ্ছে আমার কথা। আপনি আমার জি, কথাটি হয়তো বুঝতে ভুল করেছেন। এই জায়গা ধন্যবাদ। থেকে আমি বলছি যে আমাদের আসলে ধন্যবাদ ধর্ষণের মাননীয় প্রধান কারণ বিরোধী মূলত দলীয় নেতা। পর্নোগ্রাফি না, বরং আমাদের ক্ষমতার সময়, কাছাকাছি থাকাটা। জি, ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। জি জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা সম্প্রতি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য জানিয়ে রাখছি, আমরা আজকে বিতর্ক করছি সংসদীয় পদ্ধতির বিতর্ক, এবং আজকের বিতর্কের বিষয় হচ্ছে ইন্টারনেটের অপব্যবহারই ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। আমাদের সাথে যুক্ত হয়েছেন সরকারি দলের সদস্য আবু তাহের, আব্দুল কাইয়ুম এবং শাকিল আহমেদ শুভ, এবং বিরোধী দলীয় আছেন আবু তাহির এবং সাদিয়া আফরিন। আমরা এতক্ষণ বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনছিলাম। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আজকের প্রস্তাবটি উত্থাপন করেছেন তার প্রস্তাবের সংজ্ঞায়নে কিছু অসঙ্গতি তুলে ধরেছেন। তিনি স্বীকার করেছেন যে ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি দেখার মাধ্যমে তারা প্ররোচনা পাচ্ছে ধর্ষণের, কিন্তু ক্ষমতার যাদের বেশি, যাদের ক্ষমতার অপব্যবহার যারা করার সুযোগ পাচ্ছে তাদের মাধ্যমে মূলত ধর্ষণ করার দুঃসাহস তারা পাচ্ছে, এবং ধর্ষিতা হচ্ছে আমাদের সেই সকল মা বোনেরা যারা আসলে ক্ষমতার থেকে দূরে বা যারা অসহায়। এই কথাগুলোই বলছিলেন আমাদের বিরোধী দলীয় নেতা। আপনারা যারা শুনছেন তারা আমাদের বক্তব্যগুলো হয়তো নিজেরাও বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন। এ পর্যায়ে আমি সরকার দলের মাননীয় মন্ত্রী, আমাদের সখীপুরের কৃতি সন্তান, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ডিবেটিং সোসাইটির সদস্য শাকিল আহমেদ শুভকে তার পক্ষে বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কিছু বলার সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে প্রস্তাবিত বিষয়টি হচ্ছে ইন্টারনেটের অপব্যবহারই ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমার সরকার দলের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে কিছু কারণ উল্লেখ করে গেছেন যে আসলে কিভাবে ইন্টারনেটের অপব্যবহার ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, তিনি তার সংজ্ঞানে স্পষ্ট করে বলে গেছেন যে ইন্টারনেট বলতে আজকে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট সংশ্লিষ্ট যে সকল জিনিস আছে এখানে আমরা স্যাটেলাইটকেও যুক্ত করতে পারি। মাননীয় স্পিকার, তিনি অপব্যবহারের সংজ্ঞানের মধ্যে তিনি বলে গেছেন যে ইন্টারনেটের সঠিকভাবে ব্যবহার না করা, মানে ইন্টারনেট ব্যবহার করার জন্য ন্যূনতম যে জ্ঞান এবং শিক্ষা থাকা দরকার সেটি না থাকার কারণে মানুষ যেভাবে এই ইন্টারনেটকে অপব্যবহার করে সেটিকে বুঝিয়ে গেছেন। মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যে যে বিষয়গুলো বলে গেছেন মাননীয় স্পিকার, সেই প্রেক্ষিতে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, তিনি কিন্তু তার বক্তব্যে বলে গিয়েছিলেন মাননীয় স্পিকার যে আমরা দেখতে পাচ্ছি যে টিভি টিভি টেলিভিশন এবং ইন্টারনেটের বিভিন্ন বিজ্ঞাপনের মধ্যে নারীকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে নারীকে পণ্যের মতো করে ব্যবহার করা হচ্ছে। মাননীয় স্পিকার, কিভাবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, তিনি বলে গেছেন আজকে একটা সাবানের বিজ্ঞাপনেও নারীকে নেওয়া হয়, নারীর দেহ দেখিয়ে তাকে বিজ্ঞাপনের পণ্যের প্রচার করা হয়। মাননীয় স্পিকার, এখানে তো নারীর জায়গায় একটা পুরুষও থাকতে পারবে। হ্যাঁ, পুরুষ থাকে কিন্তু খুব কম পরিমাণে থাকে। মাননীয় স্পিকার, এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে নারীদেরকে আমরা একটা একটা উপভোগের পণ্য একটা একটা উপভোগের পণ্য হিসেবে ব্যবহার করছি। মাননীয় স্পিকার, এই ইন্টারনেটের এবং স্যাটেলাইটের এই চ্যানেলগুলোর মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে। মাননীয় স্পিকার, তিনি পর্নোগ্রাফির যে সকল খারাপ দিকগুলো আছে, ইন্টারনেটের কল্যাণে যে পর্নোগ্রাফি সারা বিশ্বে ছড়িয়ে গেছে মাননীয় স্পিকার, তিনি সেখানে বলেছেন যে পর্নোগ্রাফি দেখার মাধ্যমে মানুষের নৈতিক অবক্ষয় হচ্ছে মাননীয় স্পিকার, এবং মানুষ তার চর্চা করার জন্য মরিয়া হয়ে উঠেছে মাননীয় স্পিকার, এবং তা আহ, তা দেখে দেখে মানুষ একটি ভুল শিক্ষা গ্রহণ করছে মাননীয় স্পিকার। এর প্রেক্ষিতে মাননীয় স্পিকার বিরোধী দলীয় নেতা এসে বলে গেলেন যে বড় কারণ ইন্টারনেট হতে পারে না, এবং তিনি বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ইউজ করে তাদের মধ্যে 99% ছেলেরাই নাকি ধর্ষক হতে পারে না। কিন্তু মাননীয় স্পিকার, তার এই সমীকরণের বিপক্ষে আমি একটি সমীকরণ দিই মাননীয় স্পিকার, সর্বশেষ আমার 2017 সালের বিডি নিউজ 24.com এর একটি সমীকরণে দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শতকরা 73% নারী কিন্তু যৌন হয়রানির শিকার হচ্ছে। মানে স্পিকার, যদি শতকরা 73% নারী যৌন হয়রানির শিকার হয় সামাজিক
যোগাযোগের মাধ্যমে সেই যৌন হয়রানিগুলো কি মাননীয় স্পিকার ভিন গ্রহের কোনো প্রাণী করছে মাননীয় স্পিকার, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী আমাদের পুরুষ সমাজ করছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার লক্ষ্য করে দেখুন যে তিনি বলে গেছেন যে একটা সময় ইন্টারনেট ছিল না, তখনও ধর্ষক ক্রমশই বেড়ে গেছে, আবার ধর্ষণ অটোমেটিক্যালি কমে গেছে। এটা একটা স্বাভাবিক প্রসেস বলেছেন তিনি। কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করে দেখুন যে একটা সময় যখন ইন্টারনেট ছিল না, তখন কিন্তু আমাদের সামনে কিন্তু পর্নোগ্রাফি, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল আহ আপত্তিকর ছবি এবং ভিডিও ভাইরাল হয় সেগুলো কিন্তু আমাদের সামনে আসতো না। কিন্তু তখন কেন তখন কিন্তু ধর্ষণটা হতো, কিন্তু মাননীয় স্পিকার সেটা কিন্তু খুব কম থাকতো। মাননীয় স্পিকার আজকে আমরা আমাদের সামনে যে সকল বিষয়গুলো ভাইরাল হচ্ছে সেগুলোই শুধু চোখে দেখছি মাননীয় স্পিকার। যেমন সাম্প্রতিক ঘটে যাওয়া এমসি কলেজের ঘটনা এবং নোয়াখালী বেগমগঞ্জের ঘটনা, এই দুইটা তিনটা ঘটনায় কিন্তু আমাদের চোখের সামনে আসতেছে এই ইন্টারনেটের কল্যাণে। কিন্তু মাননীয় স্পিকার শত শত ধর্ষণ কিন্তু আমাদের চোখের আড়ালে হয়ে যাচ্ছে, যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় স্পিকার ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, সদ্য নাম বলছে আমি পান্না, তিনি বলেছেন যে তাকে প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় এবং সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার কারণে সেই মেয়েকে মেসেঞ্জারে এসে নানান অকথ্য ভাষায় কথা বলা হয় এবং তাকে নানান থ্রেট দেওয়া হয়। মাননীয় স্পিকার, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মাননীয় স্পিকার, একটা মেয়েকে যখন মেসেঞ্জার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এইভাবে যৌন নিপীড়ন করছে মাননীয় স্পিকার, এবং বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কথা বলছে এবং তাকে থ্রেট করছে মাননীয় স্পিকার, এটা কি মাননীয় স্পিকার ধর্ষণ বৃদ্ধির একটা প্রভাবক হিসেবে কাজ করছে না মাননীয় স্পিকার? অবশ্যই কাজ করছে। মাননীয় স্পিকার লক্ষ্য করে দেখুন, আজকে কিন্তু ইন্টারনেটের কারণেই মাননীয় স্পিকার একজন মানুষকে ব্ল্যাকমেইল করা স্যার এখন একটা সহজ প্রশ্ন হয়ে গেছে ছিল, মাননীয় স্যার স্পিকার। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার, যেই ছেলেটা এখন ইন্টারনেটে একজন মেয়েকে উত্ত্যক্ত করছে, সেই ছেলেটি একসময় স্কুলের পাশে দাঁড়িয়ে মেয়েটাকে উত্ত্যক্ত করত, এবং সেই ছেলেটা সবসময় ক্ষমতার কাছাকাছি, এবং সে এটা মনে করত যে সে তার বিচার হবে না, এজন্য সেই কাজটা করার সাহস পেত। আগে সে ইন্টারনেটে করতো না, বাইরে করতো, এখন ইন্টারনেটে করছে। এখন দোষটা কি ইন্টারনেট ব্যবহারের, নাকি তার এই যে ক্ষমতার কাছাকাছি থাকাটা, কোনটা? অবশ্যই দোষটা মতামত কোনটা? ইন্টারনেট ব্যবহারের না মাননীয় মাননীয় জি, নেতা। ধন্যবাদ। অবশ্যই দোষটা ইন্টারনেট ব্যবহারের না, ইন্টারনেট অপব্যবহারের। মাননীয় বুঝতে পেরেছি। মাননীয় ইন্টারনেট অপব্যবহার কারণ কারণ মাননীয় নেতা, আপনি লক্ষ্য করে দেখুন, আপনি বলতেছেন যে যে একটা সময় সে স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে এই মেয়েটাকে উত্ত্যক্ত করতে, এখন মেসেঞ্জারে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে করছে। মাননীয় স্পিকার, তখন যখন তারা এইভাবে বিভিন্ন স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে উত্ত্যক্ত করত, সেটার সংখ্যা কিন্তু খুব কম ছিল, ঠিক আছে? কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু অনেক মুখোশধারী তৈরি হয়েছে, যারা কিন্তু সমাজের চোখে খুব ভালো ছেলে, খুব ভালো মানুষ, কিন্তু তারা কিন্তু মেসেঞ্জারে ফেক আইডি খুলে তার পার্শ্ববর্তী, তার পরিচিত কোনো একটা মেয়েকে উত্ত্যক্ত করছে এবং তাকে থ্রেট করছে। মানে স্পিকার, তার সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এমনিতে স্বাভাবিক লাইভ যেভাবে উত্ত্যক্ত করতো, তাদের সংখ্যা যতটা ছিল তার থেকে বেশি হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উত্ত্যক্ত করছে তাদের সংখ্যা। মাননীয় স্পিকার, আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। মাননীয় স্পিকার, লক্ষ্য এক করে মিনিট দেখুন, আমরা সময় পাবেন? বলেছি। মাননীয় স্পিকার, আমি তো এক প্রশ্নের মিনিট। উত্তর দিলাম। আচ্ছা, বলেন আচ্ছা নাই। মাননীয় স্পিকার, তারপরে আরেকটি বিষয় খেয়াল করুন মাননীয় স্পিকার, আজকে কিন্তু ইন্টারনেটের কল্যাণে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার, যে ওয়েব সিরিজ গুলাতে আপত্তিকর বিভিন্ন চিত্র কিন্তু দেখানো হচ্ছে মাননীয় স্পিকার, যে আপত্তিকর চিত্রগুলো আমাদের যুব সমাজ এবং এবং কি সকল পর্যায়ের মানুষ সেই ভিডিও গুলা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছে। আজকে আপনি বলতে পারেন যে বাংলাদেশ থেকে সকল পর্নোগ্রাফির সাইট গুলো উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, আপনি দেখতে পারবেন মেসেঞ্জার গ্রুপগুলোতে পর্নোগ্রাফির সাইটের থেকে অনেক বড় বড় সাইট তারা তৈরি করে ফেলেছে। মানে মেসেঞ্জার গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ারিং এবং পর্নোগ্রাফি আদান প্রদান কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলছে মাননীয় স্পিকার। তাছাড়া আপনি আরো দেখতে পারবেন যে বর্তমানে যে ওয়েব সিরিজ গুলো হচ্ছে, সেখানে কিন্তু যে ধরনের অশ্লীল করা কার্যক্রম চালানো হচ্ছে, সেগুলো দেখে কিন্তু আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, এমনকি সকল পর্যায়ের মানুষ কিন্তু সেগুলো দেখে আকৃষ্ট হচ্ছে এবং সেখান থেকে কিন্তু অনৈতিক শিক্ষা গ্রহণ করছে মাননীয় স্পিকার, যার প্রভাব তারা সমাজে খাটাচ্ছে মাননীয় স্পিকার। আজকে সে একটা আপত্তিকর ভিডিও দেখে উত্তেজিত হচ্ছে মাননীয় স্পিকার, সেটা কিন্তু সে তার পার্শ্ববর্তী একজনের সাথে প্রয়োগ করার জন্য সে কিন্তু ধর্ষণের মতো একটা খারাপ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তাই বলতে চাই মাননীয় স্পিকার, যে ইন্টারনেট যখন ছিল না তখন ধর্ষণ ছিল, কিন্তু মাননীয় স্পিকার সেটা অনেক কম ছিল, কিন্তু ইন্টারনেটের কল্যাণে ধর্ষকদের পরিমাণ বেড়ে গেছে, কিন্তু সেটা আমাদের লোকচক্ষের আড়ালে আড়ালে রয়ে গেছে। তারা কিন্তু প্রকাশ হয় খুব কম, ভাইরাল হয় খুব কম, খুব কম নিউজ আমরা পাই। কিন্তু মাননীয় স্পিকার, এরা কিন্তু এখন মুখোশধারী হিসাবে কিন্তু সমাজে
সমাজের বুকে এই ধরনের অশ্লীল কার্যক্রম পরিচালনা করছে। তাই মাননীয় স্পিকার বলতে চাই যে ইন্টারনেটের অপব্যবহারই ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাব যাতে সংসদে গৃহীত হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সরকার দলের মাননীয় মন্ত্রী তিনি অনেকগুলো পয়েন্ট তার বক্তব্যের সপক্ষে উত্থাপন করেছেন এবং তিনি যুক্তি খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে একটি বিডি নিউজ 24 এর একটি জরিপ তিনি দেখিয়েছেন যে যারা ইন্টারনেট ব্যবহার করে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাদের প্রায় 73% যৌন হয়রানির শিকার হয়। তিনি প্রশ্ন করেছেন যে এইগুলো আসলেও এই ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্য থেকেই কেউ না কেউ করছে। তিনি যুক্তি খণ্ডনের বেলায় বলেছেন যে আমাদের বিরোধী দলীয় নেতা যখন বলেছিলেন যে ইন্টারনেট প্রবেশ করার আগেও এই পৃথিবীতে যৌন হয়রানি ধর্ষণ এগুলো ছিল, কিন্তু এখানে তিনি একটি যুক্তি খণ্ডন করেছেন। তিনি কিভাবে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে নারী হেনস্থার শিকার হয়, ধর্ষণের শিকার হয় সেটিও তিনি বলেছেন যে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়, যদি সে একটি মেয়ে অ্যাকসেপ্ট না করে তাকে মেসেঞ্জারে উত্ত্যক্ত করা হয়, অকথ্য ভাষায় কথা বলা হয় বা অশ্লীল দৃশ্য বা ছবিগুলো তাকে এরকম পাঠানো হয়, আস্তে আস্তে এইভাবে ধর্ষণের একটা পরিবেশ তৈরি হয়। তিনি একটি সত্য কথা আমাদের সমাজ বাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেছেন যে যে ছেলেটি দিনের বেলায় বা বাহ্যিক ভাবে খুব ভালো মুখোশধারী ভালো মানুষ, কিন্তু এই লোকটি কারো কোনো একটি অসহায় মেয়ের মেসেঞ্জারে কিন্তু তার আসল চরিত্র তার প্রকাশ পায়, এভাবেও তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে ইন্টারনেটে ওয়েব সিরিজ নামক একটি সিরিজ চালু হয়েছে যেখানে এই যৌন উত্তেজনা এগুলো বৃদ্ধি করার মতো কিছু উপকরণ সেখানে রয়েছে। সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সরকার মাননীয় মন্ত্রী তিনি উপস্থাপন করেছেন এবং তিনি এটাই বলেছেন যে এই সংসদ যেন আজকের তাদের যে পক্ষের বক্তব্য যে ইন্টারনেটের অপব্যবহারই ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ, এই বক্তব্যটির জন্য পাশ হয়। সেটি আমরা আসলে অপেক্ষা করব যে আসলে কোন পর্যায়ে আছে। আমরা তার আগে বিরোধী দলীয় উপনেতা আমাদের সখীপুরের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ডিবেটিং সোসাইটির সদস্য সাদিয়া আফরিনকে তার পক্ষে যুক্তি উপস্থাপনের বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। সাদিয়া আফরিন। আপনি একটু সাদিয়া আফরিন, আনমিউট সাউন্ড করে আসছে না কিন্তু। আনমিউট করেন। সরি ভাইয়া। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে হ্যাঁ আসছে। সংসদে ফ্লোর প্রদান করার। সরকার দলীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী বারবার একটি কথাই বলে যাচ্ছেন, সেটি হচ্ছে 18+ ওয়েবসাইট বা পর্নোগ্রাফি এগুলোই নাকি মানে ইন্টারনেটের অপব্যবহারের অন্যতম একটি নিয়ামক এবং এগুলোই ধর্ষণ বৃদ্ধির একটি অন্যতম কারণ। আচ্ছা চলুন একটি পরিসংখ্যান দিয়ে তাহলে শুরু করি। সম্প্রতি বিশ্বে ওয়েব সিমিলার নামে একটি প্রতিষ্ঠান আছে, তারা তাদের এই 18+ ওয়েবসাইটে বিভিন্ন দেশের ভিউ নিয়ে একটা জরিপ প্রকাশ করেছে, যেখানে তারা দেখিয়েছে যে 18+ ওয়েবসাইট আসলে কোন দেশগুলো সর্বাধিক অবস্থানে আছে এবং সর্বোচ্চ স্থান অবস্থান করছে সার্চ লিস্ট বা তাদের সেই ভিউ এর দিক থেকে। তো সেখানে আমি দেখলাম যে সর্বোচ্চ অবস্থানে আছে আপনার মিশর এবং ইরাক, এবং তারপরে রয়েছে ইউরোপ ভিত্তিক সবগুলো দেশগুলো। এশিয়ার অবস্থান সেখানে নগণ্য। আর যদি এশিয়ার দেশগুলোর অবস্থানে আমরা আসি, সেখানে প্রথমে ছিল আপনার দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতার এবং হংকং। সেখানে আমি বাংলাদেশের কোনো অবস্থান খুঁজে পাইনি। যেখানে এশিয়ার কান্ট্রিগুলোর কথা আমি ধরি, যেখানে সিঙ্গাপুর, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকাতে ধর্ষণের ঘটনা এমন রেকর্ড পরিমাণ হচ্ছে না, সেখানে বাংলাদেশের কোনো অবস্থানই। ম্যাডাম একটা প্রশ্ন। জি জি জি। আপনি কি দক্ষিণ আফ্রিকাকেও এশিয়ার ভিতরে রাখতে চাচ্ছেন? ভাই আমি দক্ষিণ আফ্রিকাকে এশিয়ার ভিতরে রাখিনি, আমি জাস্ট বলছি দক্ষিণ এশিয়ার মধ্যে কোন কোন দেশগুলাতে এগুলা ছিল। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আপনি যেহেতু এই পর্নোগ্রাফিটাকে দায়ী করতেছেন, সেহেতু যে দেশগুলো পর্নোগ্রাফির সার্চ লিস্ট এবং ভিউ এর দিক দিয়ে সর্বোচ্চ অবস্থানে আছে, অবশ্যই তাদেরকে আপনার নিয়ে আসতে হবে। যেহেতু তারা সর্বোচ্চ পরিমাণ পর্নোগ্রাফি দেখতেছে, পর্নোগ্রাফির ওয়েবসাইটে তারা অলওয়েজ থাকতেছে, তারা কেন ধর্ষণ করতেছে না, এই বিষয়টি আমার আদৌ বোধগম্য নয়।
আর আপনি আরেকটা বিষয় লক্ষ্য করুন, সেটি হচ্ছে যে আপনি অন স্ক্রিন যা দেখবেন আপনাকে বাস্তবিক জীবনে কি তাই প্রয়োগ করতে হবে? এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। আচ্ছা, মানলাম আপনি এসব দেখে আমাদের শিশুরা, আমাদের দেশের যুবকরা হচ্ছে উদ্বুদ্ধ হচ্ছে ধর্ষণ করতে। আচ্ছা, আমরা তো হচ্ছে ইন্টারনেটে বিভিন্ন ধরনের ক্রাইম শোজ গুলা দেখি, বিভিন্ন ধরনের ক্রাইম কিভাবে করা হয় সেগুলো নিয়ে বিভিন্ন শোজ করা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে বাংলাদেশের শিশুরা বা যুবকরা সেসব ক্রাইম শো দেখে মার্ডার করা কিংবা অন্যান্য ধরনের অপরাধ করার দিকে কেন ধাবিত হচ্ছে না? তার একটাই কারণ, যেটা আমার মাননীয় মাননীয় নেতা, আমার বিরোধী দলের নেতা বলে গেছেন, যে হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকা এবং ক্ষমতার অপব্যবহার। এর পিছনে আরেকটা কারণ হতে পারে, সেটি হচ্ছে বিচারহীনতা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, যেখানে একটা খুনের হচ্ছে শাস্তি সর্বোচ্চ হচ্ছে মৃত্যুদণ্ড এবং সেটা শতকরা 98% ক্ষেত্রে কার্যকর হয়, অথচ একটা ধর্ষণের ক্ষেত্রে দেখা যায় যে বড় জোর 3 মাসও লাগে, এর আগে হচ্ছে জামিন পেয়ে আসামি ছাড়া পেয়ে যাচ্ছে। তো কেন একটা যুবক, একটা শিশু উদ্বুদ্ধ হবে না ধর্ষণ করতে, যেখানে হচ্ছে আপনি তাকে সর্বোচ্চ পরিমাণ শাস্তিটা নিশ্চিত করতে পারছেন না? মানে স্পিকার, আপনারা হয়তো সুবর্ণচরের ঘটনাটা মনে করতে পারবেন। এটা 2018 সালের 30 ডিসেম্বর ঘটা একটা ঘটনা, যেখানে নিজের পছন্দ মতো ভোট দেওয়ার জন্য 2018 সালের 30 ডিসেম্বর হচ্ছে তাকে, 4 সন্তানের জননীকে, তার স্বামী এবং 4 সন্তানের সামনে গণধর্ষণ করা হয়। এবং যদিও প্রতিবাদের মুখে পুলিশ হচ্ছে সেই কেসটি নিতে বাধ্য হয় এবং আসামি গ্রেপ্তার হয়, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে 3 মাসের পূর্বেই আসামি হচ্ছে জামিন পেয়ে যায়। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি গাজীপুরে হচ্ছে রেল লাইনে কাটা পড়া বাবা এবং মেয়ের কথা, যারা হচ্ছে ধর্ষণ চেষ্টা মামলা করে কোনো সুরাহা না পেয়ে বাবা তার মেয়েকে নিয়ে রেল লাইনে মাথা গুঁজে আত্মহত্যা করে। এবার আসি আরেকটি ঘটনায়, সেটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের মতো একটি সুরক্ষিত জায়গা, যখন সোহাগী জাহান তনু হত্যা হয় এবং ধর্ষণের পর হত্যা হয়। মানে স্পিকার, আজকে অলমোস্ট 5 বছর হতে চললো, এখন পর্যন্ত নাকি তদন্তই শেষ হয়নি। এছাড়া 2017 সালে বনানীর রেইনট্রি হোটেলে যেই ধর্ষণ হয়, তার মামলার যে নিষ্পত্তি হবে কবে, সেটা কিন্তু আমরা এখনো জানি না, সেটা অনিশ্চিত। কারণটা অবশ্যই দিনের আলোর মতো পরিষ্কার, সেটা হচ্ছে যে তাদের নেপথ্যে যারা ছিল এইসব ঘটনার পেছনে যারা মূলত দায়ী, তারা অনেকেই প্রভাবশালী এবং প্রচুর পরিমাণ প্রভাবশালী, ক্ষমতার কাছাকাছি থাকা লোক। বছর দুয়েক আগে প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা যায় যে শুধুমাত্র ঢাকা শহরে যৌন হয়রানিতে শিকার বা যৌন নারীদের বিরুদ্ধে যে সহিংসতাটা হয় তার শিকার যেসব মহিলা, এসব মামলা করা হয়, এসব মামলার নিষ্পত্তির হার মাত্র 3%। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ের অধ্যাপক হেলাল উদ্দিন বলেছেন যে বাংলাদেশে যৌন হয়রানির সহিংসতার যে মামলা, সেগুলো নিষ্পত্তির হার হচ্ছে 3.45%। এবং সব থেকে অবাক করা বিষয়, এসব মামলার যে সহিংসতার যে সুরাহা হয়, আসামি গ্রেপ্তার হয়, এদের শাস্তির হার হচ্ছে 37%। মানে বিশাল একটা পার্সেন্টেজ, এটা আপনারা বুঝতে পারতেছেন দেখে যে বিচার কত সুন্দরভাবে এগোচ্ছে। ধর্ষণ কোন দেশে হয় না, এরকম একটা উক্তি যখন কোন একটা দেশের মন্ত্রী প্রদান করেন, তখনই বোঝা যায় যে একটা দেশের বিচার ব্যবস্থা এক্স্যাক্টলি কতটা মানে পরিষ্কার স্বচ্ছ। দেশের বিচার ব্যবস্থার স্বরূপ নিয়ে কথা বলা বা এই প্রশ্ন থাকার কোনো প্রশ্ন থাকা কিংবা সন্দেহ থাকা আদৌ হচ্ছে বোকামি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন অধ্যাপক, আমি তার কথা বলি, তিনি হচ্ছেন আইন ও অপরাধ বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। উনি বলেছেন যে যে দেশে 97% ধর্ষণের মামলার আসামি ছাড়া পেয়ে যায়, খালাস পেয়ে যায়, সে দেশে ফৌজদারি বিচার ব্যবস্থা যে কতটা অকার্যকর হয়ে গেছে সেটার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে ইন্টারনেটের অপব্যবহার হচ্ছে ধর্ষণের অন্যতম একটি প্রধান কারণ। আচ্ছা, ইন্টারনেটের অপব্যবহার হচ্ছে, মানলাম যে লাস্ট আপনার মিনিট, যুব সমাজ মাননীয় সদস্য, জি, লাস্ট মিনিট, শেষ করতে হবে। জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মাননীয় স্পিকার। তর্কের খাতিরে মেনে নিলাম যে ইন্টারনেটের অপব্যবহার হচ্ছে, এসবের থেকে ধাবিত করছে, কিন্তু এর পেছনে যেহেতু ক্ষমতার অপব্যবহার জিনিসটা বা ক্ষমতার কাছাকাছি থেকে এসব বিষয়কে ধামাচাপা দিয়ে ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে, তাহলে কি আমরা বলতে পারি না যে ইন্টারনেটের অপব্যবহার নয়, বরং ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতার কাছাকাছি অবস্থান করাটাই হচ্ছে ধর্ষণের এক এবং একমাত্র কারণ? ধর্ষণের কারণ কখনো ইন্টারনেটের অপব্যবহারে হতে পারে না এবং পারে না। আমি বলতে চাই এই সংসদে এই বিলটি পাশ না হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা। তিনি অনেকগুলো পয়েন্ট যুক্তি সহকারে উত্থাপন করেছেন। তিনি দক্ষিণ এশিয়ার ইন্টারনেট ব্যবহারের জরিপ তুলে ধরে বলেছেন যে সেখানে হয়তো আমাদের চাইতে ইন্টারনেট ব্যবহারকারী বেশি, কিন্তু সেখানে কিন্তু ধর্ষণের ঘটনা এত বেশি বৃদ্ধি হচ্ছে না।
তিনি বলেছেন যে ইন্টারনেটের মাধ্যমে বা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ক্রাইম রিপোর্ট দেখি, অনেক ক্রাইমের ঘটনা যেগুলো সিরিয়াল আকারে দেখানো হয়, কই আমাদের আহ, কিশোর বা যুবকরা তো সেই ক্রাইমের দিকে এগুচ্ছে না। যে তিনি মনে করেন যে তাহলে ইন্টারনেট কিভাবে অপব্যবহার কিভাবে ধর্ষণে উদ্বুদ্ধ করে। তিনি বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেছেন যে আহ, কুমিল্লার ক্যান্টনমেন্টে তনু হত্যা, বনানীর হোটেলের যে ধর্ষণের ঘটনা, তারপরে গাজীপুরে এক বাবা এবং তার মেয়ের রেল লাইনে আত্মহত্যা, বেশ কয়েকটি উদাহরণ তিনি তুলে ধরেছেন এবং দেখিয়েছেন যে তার দলের বিরোধী দলীয় নেতার সুরেই তিনি সুর মিলিয়ে বলেছেন যে ইন্টারনেটের অপব্যবহার নয়, বরং এই ধর্ষণের বৃদ্ধির ঘটনা হলো ক্ষমতার যারা সুবিধাভোগী তাদের কারণে। এবং তিনি নতুন আরেকটি পয়েন্ট যেটি বলেছেন সেটি বিচারহীনতা, যে বিচারহীনতার কারণে আজকে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তিনি বেশ কয়েকটি জরিপ তুলে ধরেছেন, যে প্রথম আলোর একটি জরিপ বলে আমাদের হোস্ট সম্ভবত চলে গিয়েছেন। আমার মনে হয় যে আমাদের কন্টিনিউ করা উচিত। আমি কি যুক্তি খণ্ডন শুরু করব নাকি হোস্টের জন্য অপেক্ষা করব? আপনি যুক্তি খণ্ডন শুরু করে দেন। ওকে, তারা মাননীয় স্পিকারকে ধন্যবাদ দিয়ে আমি যুক্তি খণ্ডন শুরু করে দিই নাকি? হ্যাঁ, আচ্ছা, আই থিঙ্ক 30 সেকেন্ড দেখি, আমরা যদি চলে আসেন তাহলে ভালো হবে আর কি। জি, বিরোধী দলীয় নেতা, আপনি যুক্তি খণ্ডন শুরু করতে পারেন। জি, মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং তিনি বিশ্লেষণ করেছেন এবং আমরা তার যুক্তি খণ্ডন করেছি, কিন্তু আমাদের পক্ষ থেকে যে যুক্তিগুলো ছিল তারা আসলে সেগুলোর ব্যাখ্যা করতে পারেননি কিংবা খণ্ডন করতে পারেননি। মাননীয় স্পিকার, আপনি যখন একটিকে অনেক বড় কারণ বলবেন তখন একটা জিনিস দেখতে হবে যে সেই কারণটা যদি আমি বাদ দিই তাহলে ওই জিনিসটাও থাকবে না। মানে আমি একটু বিস্তারিত বলি মাননীয় স্পিকার। ধরুন আজকে সরকারি দল বলছে যে ইন্টারনেট হচ্ছে অনেক বড় একটি কারণ, তার মানে আমরা যদি ইন্টারনেটের অপব্যবহারকে বন্ধ করে দিতে পারি, ধরুন মাননীয় স্পিকার আমরা আজকে পৃথিবীতে ইন্টারনেটের অপব্যবহার 0 পর্যায়ে নিয়ে আসলাম, এখন 0%, 0%। মাননীয় স্পিকার, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ধর্ষণ কি বন্ধ হয়ে যাবে নাকি হবে না? সোজা সাপটা উত্তর হচ্ছে হবে না। কারণ আমরা এমন একটা পৃথিবীতে একসময় ছিলাম যেখানে ইন্টারনেট ছিলই না, অপব্যবহার তো দূরের কথা, তখনও ধর্ষণ হয়েছে। ঠিক একইভাবে আজকে যদি ইন্টারনেট পুরোপুরি বন্ধও করে দেওয়া হয় তবুও মাননীয় স্পিকার ধর্ষণ থাকবেই। সুতরাং এই যে তারা একটাকে অনেক বড় কারণ বলছেন সেটা আসলে ভুল। এখন মাননীয় স্পিকার, আমাদের যে কারণটা ছিল সেটা আমরা একটু ব্যাখ্যা করি। আজকে যদি আমরা এই ক্ষমতার কাছাকাছি থাকার লোকদের, তাদেরকে যে জিনিসটা সাহস যোগায় যে তাদেরকে বিচারের মুখোমুখি করা যাবে না, এই জিনিসটা যদি আমরা দূর করে দিই, অর্থাৎ আজকে যেই ধর্ষণ করবে সে যত ক্ষমতাশালী হোক বা না হোক তাকে বিচারের মুখোমুখি হইতে হবে, তাকে দ্রুত শাস্তি দেওয়া হবে, এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে কি ধর্ষণ কমবে নাকি কমবে না? মাননীয় স্পিকার, সোজা সাপটা উত্তর অনেক 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 কমে যাবে মাননীয় স্পিকার। অর্থাৎ আমরা যদি এইভাবে ব্যাপারটা চিন্তা করি তাহলেই আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যায় যে আসলে ধর্ষণের অনেক বড় নিয়ামক কোনটি, অনেক বড় কারণ কোনটি, যে ধর্ষণ বৃদ্ধির, সেটা আমাদের সামনে পরিস্ফুটিত হয়ে ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার দেখুন তারা যে সকল যুক্তিগুলো বলেছেন সেটা হচ্ছে তাদের নিজেদের যুক্তি, তারা বারবার রিপিট করেছেন। আমরা যে যুক্তিগুলো দিয়েছি সেটি তাদের সামনে খণ্ডন করার অপশনস ছিল, কিন্তু তারা সেটা করেননি মাননীয় স্পিকার। তারা কি যুক্তি দিলেন মাননীয় স্পিকার? তারা বারবার বলছেন পর্নোগ্রাফি। হ্যাঁ, আমি কিন্তু কখনো অস্বীকার করিনি পর্নোগ্রাফি একটুও ভূমিকা রাখছে না, কিন্তু মাননীয় স্পিকার আপনি পর্নোগ্রাফিকে প্রধান বা বড় নিয়ামকের ভূমিকায় আনতে পারেন না। আমি আগেই বলেছি মাননীয় স্পিকার যে পর্নোগ্রাফি জিনিসটা কিন্তু অনেকেই দেখছে, কিন্তু সবাই কিন্তু ধর্ষণে যাচ্ছে না। তার কারণ কি? কারণটা হচ্ছে মাননীয় স্পিকার, সবাই জানে, যারা যাচ্ছে না তারা জানে সে যদি ধর্ষণের দিকে যায় তাহলে সে এতটা ক্ষমতাশালী হয়ে উঠতে পারে নাই, কিংবা সে এত ক্ষমতাশীলদের কাছাকাছি সে থাকে না, ক্ষমতার কাছাকাছি সে বসবাস করে না, যার ফলে সে
এর দ্বারা সমস্যার মুখোমুখি হবে। কিন্তু আজকে যারা ধর্ষণ করছে, আপনি ধর্ষকদের দিকে নজর দেন, প্রত্যেকেই ক্ষমতার কাছাকাছি বসবাস করা লোকজন, প্রত্যেকেই ক্ষমতাকে প্র্যাকটিস করে, ক্ষমতাকে অনুশীলন করে মাননীয় স্পিকার, ক্ষমতার চর্চাটি করে মাননীয় স্পিকার। সুতরাং এখান থেকে খুব সহজেই বোঝা যায় মাননীয় স্পিকার আজকে কেন পর্নোগ্রাফির থেকে এই যে ক্ষমতার কাছাকাছি থাকাটা ধর্ষণ, একজন মানুষের ধর্ষক হয়ে ওঠার জন্য প্রধান নিয়ামকের ভূমিকা পালন করে মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে তাদের পক্ষ থেকে কোনো যুক্তি খণ্ডন পাইনি, সুতরাং আমরা মনে করছি আজকে তাদের যুক্তির তুলনায় আমাদের যুক্তিটা বেশি শক্তিশালী এবং প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। তিনি যুক্তি খণ্ডনে একটি সত্য কথা তিনি বলেছেন যে যদি আমরা আজকে ইন্টারনেটের অপব্যবহার একদমই বন্ধ করে দিই, তবুও কি ধর্ষণ পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে, আমাদের দেশ থেকে বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটি তিনি রেখেছেন এবং তিনি আবারও যুক্তি খণ্ডন পর্বে এসেও তিনি বলেছেন যে যদি ক্ষমতাসীনদের ক্ষমতা যদি নিয়ন্ত্রণ করা না যায় এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি বের হওয়া না যায়, তাহলে হয়তো ইন্টারনেটের অপব্যবহার বন্ধ হলেও ধর্ষণ হয়তো বন্ধ হবে না। আমরা এই বিষয়ে সর্বশেষ শুনবো আজকের সংসদের মাননীয় প্রধানমন্ত্রী আব্দুল কাইয়ুম সাহেবের কাছ থেকে। আব্দুল কাইয়ুম, মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্তি খণ্ডন পর্বে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এই প্রশ্নটা খুবই অবান্তর যে সারা পৃথিবী থেকে যদি ইন্টারনেটের এই অপব্যবহার তুলে দেওয়া হয় তাহলে একজনও ধর্ষক পাওয়া যাবে কি না, এই প্রশ্নটা খুবই অবান্তর। অবান্তর এই জন্য বলছি, এটা মানে হয়তো কোনো ক্ষেত্রে এটা সত্য হতে পারে পার্শিয়ালি। এই প্রশ্নটা করা যায় না এই জন্যই যে পৃথিবীতে কেউই যদি ক্ষমতার কাছাকাছি না থাকে তাহলে কি ধর্ষণ হবে না? তারপরেও কিন্তু মানুষকে ধর্ষণ হয়। আমরা দেখেছি যে একজন নেতা ধর্ষণ করে সে শাস্তির মুখোমুখি হয়েছে, তারপরের দিনে আরেকজন নেতা ধর্ষণ করেছেন। তার মানে হলো যে তিনি আসলে এই শাস্তিটাকেও ভয় পাচ্ছেন না। ভয় পাচ্ছেন না কেন জানেন? তার যে মস্তিষ্কের বিকৃতিটা ঘটেছে, এই বিকৃতি তাকে ওই শাস্তির ভয়কে খুব একটা বেশি আমলে নিতে দিচ্ছে না। আমরা আমাদের বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে একজন রেপিস্ট কিভাবে একজন পটেনশিয়াল রেপিস্ট হয়ে ওঠে। দেখেন মানুষ প্রত্যেকেই যারা এই পর্নোগ্রাফি কিংবা এই অনলাইনের মাধ্যমে নারীকে অবজেক্টিফাই করতে হতে দেখেছে, তারা কিন্তু প্রত্যেকেই একজন পটেনশিয়াল রেপিস্ট। কিন্তু যখন কিনা সে সুযোগ পায় তখনই সে এই সুযোগটার কাজে লাগায়, অর্থাৎ রেপ করার যে সুযোগটা পায় তখনই সে সুযোগটা কাজে লাগায়। সেখানে ক্ষমতার কাছাকাছি থাকুক আর ক্ষমতার থেকে অনেক দূরে থাকুক, সেখানে একজন রেপিস্টের শাস্তি হতে সে দেখুক কিংবা না দেখুক, তার যখন সুযোগ হয় তখন সে এই দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলে। এখন দেখুন, তারা বলছেন যে ক্ষমতার কাছাকাছি থাকা একজন মানুষ যে কিনা মানে ধর্ষণ করে। এখন আপনি আমাকে বলুন, ক্ষমতার কাছাকাছি তো অনেকেই থাকে মাননীয় স্পিকার, সবাই কি আসলে ধর্ষক হয়ে ওঠে? সবাই আসলে ধর্ষক হয়ে ওঠে না। কারণ হলো সবার মনস্তত্ত্বটা ওইভাবে করে গড়ে ওঠেনি মাননীয় স্পিকার। আমি একেবারে একেবারে পর্নোগ্রাফি বা অনলাইনকে আমি একমাত্র কারণ বলিনি। আমি বলেছি যে মাননীয় স্পিকার, আমাদের সমাজে নানা রকম টুল আছে, নানা রকম এলিমেন্ট আছে একজন ধর্ষককে তার মনস্তাত্ত্বিক যে গঠন, ধর্ষক হিসাবে হয়ে ওঠার যে মনস্তাত্ত্বিক গঠন, এগুলোর পিছনে অনেক কিছু কাজ করে। কিন্তু আমি বলেছি যে এই যে পর্নোগ্রাফি কিংবা এই যে ইন্টারনেটের মাধ্যমে একজন নারীকে কিভাবে করে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এই জিনিসগুলো আমাদের সামনে আসার কারণে আমাদের মনস্তত্ত্বটা এভাবে গড়ে উঠছে। এখন এটা কিভাবে? ইন্টারনেটের মাধ্যমেই যেহেতু আমাদের ইনফরমেশন গুলো আমরা সবচেয়ে বেশি গ্যাদার করি। এখন দেখুন মানুষের, আমরা এই যে যত ইনফরমেশন, নিউজ বলেন আর যত যাই কিছু বলেন, এই ইনফরমেশন গুলা কিন্তু আমরা গ্যাদার করি ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে বেশি। আর একজন মানুষের মনস্তত্ত্ব গড়ে ওঠে এই ইনফরমেশন গ্যাদারিং এর মাধ্যমে। আমি কি ধরনের ইনফরমেশন আমি আমার ব্রেনের মেমোরিতে ঢুকাচ্ছি সেইটার উপরে ডিপেন্ড করে আমার ব্রেনটা কিভাবে গঠিত হচ্ছে এবং আমি আসলে কি হয়ে উঠছি। সুতরাং এই ইনফরমেশন গুলোর কালেকশনটা আমরা কোন সোর্স থেকে করছি সেটা হলো আমাদের মূল গুরুত্ব বা বিবেচনা বিষয় নিয়েছিলাম। তো সেখানে আমি বলেছি যে আমাদের ম্যাক্সিমাম ইনফরমেশন আমরা অনলাইন থেকে নেই, আর অনলাইন থেকে নিতে গিয়ে আমরা যেটা হই, এই যে পর্নোগ্রাফির বিভিন্ন জিনিসগুলো আমাদের চোখের সামনে চলে আসে, আমাদের যুব সমাজ সেটা
অ্যাক্সেসটা খুব সহজে পায় বলেই আসলে তাদের মনস্তত্ত্বটা সেভাবে গড়ে ওঠে। এখন অনেকের মনস্তত্ত্ব গড়ে উঠেছে একজন পটেনশিয়াল ধর্ষক হিসেবে, কিন্তু সে যখন সুযোগ পেয়েছে তখন সে সেটাকে কাজে লাগিয়েছে, সুযোগ পায়নি সে কাজে লাগায়নি। জি, দেখুন শেষ একজন করুন একজন মাননীয় মানুষ, প্রধানমন্ত্রী। জি, মানে আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে যখন জি তার জি, সামনে শেষ সুযোগ করুন। এসেছে জি সে পটেনশিয়াল ধর্ষক হিসেবে তার সেই কাজটি ঘটিয়ে ফেলেছে, সুযোগ না আসলে সে ঘটায়নি। কিন্তু তাই বলে এই না যে মনস্তত্ত্বটা গঠনে রাজনীতি তাকে ভূমিকা দিয়েছে কিংবা ক্ষমতা তাকে ধর্ষণকারীর মনস্তত্ত্ব গঠনে ভূমিকা রেখেছে, ব্যাপারটা এমন না, বরঞ্চ তার মনস্তত্ত্ব গঠনে ভূমিকা রেখেছে আসলে এই পর্নোগ্রাফি বা অনলাইন মিডিয়া। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি, অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তিনি খুব শক্তভাবে একটি যুক্তি খণ্ডন করেছেন, যেটি বলেছেন যে আমাদের বিরোধী দলীয় নেতা এবং উপনেতা তারা বারবার বলার চেষ্টা করেছেন যে ক্ষমতার ছত্রছায়ায় যারা থাকে তাদের কারণে এই ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আহ, সর্বশেষ বক্তা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ক্ষমতাবানরাও শাস্তি পাওয়ার পরেও কেন ধর্ষণ বন্ধ হচ্ছে না, কারণ তাদের মস্তিষ্কের বিকৃতি যাদের ঘটেছে তাদের শাস্তি পাওয়ার পরেও কিছুদিন পরে জেল থেকে বেরিয়েও তারা আবার এই মস্তিষ্ক বিকৃতির কারণে তারা আবার এই ধর্ষণের উৎসবে মেতে উঠছে। এই মস্তিষ্ক বিকৃতির অন্যতম উপকরণগুলো তারা বলছেন যে এই ইন্টারনেটের অপব্যবহার। তিনি খুব শক্তভাবে বলেছেন যে সব ক্ষমতাবানই কিন্তু ধর্ষক নয়, বরং যে সকল ক্ষমতাবানদের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, রুচির হীনতা দেখা দিয়েছে, তারাই এই ধর্ষণের ঘটনাগুলো ঘটাচ্ছে। এজন্য তিনি সর্বশেষ বলেছেন যে এই ইন্টারনেটের অপব্যবহারই এজন্যই তিনি তার বক্তব্যের সপক্ষে তিনি সংসদে উত্থাপন করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের জন্য আজকের সংসদে বক্তব্য পাশ করানোটা একটু কঠিন হয়ে যাবে, যে আসলে দুপক্ষেই খুব স্ট্রং মানে শক্তিশালী যুক্তি ছিল, যে আমরা আসলে কোনটি উত্থাপন করব কোনটিকে আমরা ভেটো দিব সেটি মনে হয় আমাদের পক্ষে করা সম্ভব হবে না, কারণ এই সাম্প্রতিক সময়ে এবং যুগে যুগে এই ধর্ষণ ঘটনার সাথে যেমন ক্ষমতাবানদের যোগসূত্র রয়েছে, তেমনি রয়েছে এই বিচারহীনতার সংস্কৃতির কারণ, এবং সেই সাথে বর্তমানে যেটি খুব মারাত্মক ভাবে রয়েছে সেটি হলো ইন্টারনেটের অপব্যবহার। আমরা এই তিনটি বিষয় এবং আরো যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় নিয়েই যদি আমরা আমাদের সমাজটাকে পরিশুদ্ধ করতে পারি, তাহলেই হয়তো এই ধর্ষণ নামক মহামারী থেকে আমাদের মা বোনদের রক্ষা হবে, আমাদের সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে। তো সম্মানিত সরকার দল এবং বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনাদের দুপক্ষের বক্তব্যই আমরা সংসদে আমরা গুরুত্ব সহকারে নিলাম এবং এটি আমাদের দর্শকদের কাছে ছেড়ে দিলাম যে আসলে কোনটি সংসদে কোন প্রস্তাবটি পাশ হওয়ার যোগ্য সেটি আমাদের দর্শকরা বিবেচনা করবেন, আমাদের সচেতন দেশবাসী বিবেচনা করবেন, আমাদের যারা ক্ষমতাবান সবাই বিবেচনা করবেন। আপনারা যারা অনেক দূর থেকে আমাদের সাথে এই আজকের এই বিতর্কে যুক্ত হয়েছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বিতর্ক অনুষ্ঠান শেষ করছি। সম্মানিত দর্শক যারা যুক্ত হয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।